জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ২:৩০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে শুক্রবার স্থানীয় সময় রাত ৯:৩০টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি উচ্চ পর্যায়ের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়া সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে যান। বিচার করার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দরকার নেই বলে মনে করেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নুরেমবার্গ ট্রায়ালের মতো তার অনুপস্থিতিতেই বিচার করা সম্ভব, কারণ শেখ হাসিনার নির্দেশে ছাত্র আন্দোলনে হত্যার সব প্রমাণ এখানেই রয়েছে। শনিবার দুপুরে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আলোচনায় তিনি এসব কথা বলেন। রাজধানীর ২০ মিলনায়তনে গণতন্ত্র পুনর্গঠন নিয়ে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নেন রাজনীতিবিদ, নাগরিক প্রতিনিধি, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনা করেন পাটবস্ত্র নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলেন তিনি। আমি তো মনে করি অল দিস পিপল নিয়ে আসার দরকার নাই। ইন অ্যাবসেন্সিয়া দে শুড বি ট্রাইড। They should be tried just like Nuremberg trial. এই আমাদের রেগুলার ট্রায়াল হবে কিনা আমি জানি না, সরি, এখানে করেন। They should be tried. আমি অমুককে নিয়ে আসবো, তারপরে করবো। এভিডেন্স ইজ ভেরি মাচ দেয়ার। আপনি একা গুলি না করেন, হুকুম দিয়েছেন, আপনার তত্ত্বাবধানে এটা হয়েছে। না বুঝে অনেকে সরকারের সমালোচনা করছে মন্তব্য করে তিনি আরও বলেন, ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এগুলো বড় কাজ, সময় দিতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিশ্চয় বসা হবে। এ সময় সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের পরিচয় প্রকাশের পক্ষে মত দেন তিনি। ৬০০ যেটা, আই উইল ট্রাই টু কনভে ইট। যদিও আমি এখানে বলতে পারবো না যে ইয়েস, আই উইল ট্রাই টু কনভে ইট সো দ্যাট এভরিবডি ইজ ক্লিয়ার। কারা এরা? এর মধ্যে আমি যতটুকু জানি আনঅফিসিয়ালি, মোটেও অফিসিয়ালি না, অনেক ছিলেন যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্টের লোকজন ছিল। এটা আমি শুনেছি, আই এম নট ভেরি শিওর। যখন ক্যাবিনেট মিটিং হবে সেখানে বলবো ইট শুড বি ক্লিয়ার। ধোঁয়া ছাড়ার কোনো কারণ আমি মনে করি। মানবাধিকার প্রতিষ্ঠায় পুলিশ কমিশনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে, এই দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার দোসররা পোশাক খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ তার। শনিবার বিকেলে গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল। শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশকে ভীতির রাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় মন্তব্য করে ফখরুল দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এই ধরনের ব্যক্তিগুলোকে যদি ক্ষতি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে না। আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে, এটা বাইরের শক্তি। তারা ভাবে যে যদি বাংলাদেশের খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খাত বাড়বে, আমাদের দেশের গার্মেন্টস বাড়বে। স্থিতিশীল অর্থনীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বর্তমান সরকারের প্রতি সবার আস্থা আছে, তবে এমন কোনো কাজ করা যাবে না যাতে সরকারকে সংকটে পড়তে হয়। শনিবার ঝিনাইদহের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় নিহত হন ঝিনাইদহের 2 তরুণ রাকিব ও সাব্বির। এই হত্যার বিচারের দাবিতে শনিবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে গণসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যদি মর্যাদা দিতে ব্যর্থ হই, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বক্তব্য দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব কাঁধে না নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সরকারের পতন ছাত্র জনতার আন্দোলনের ফসল। একে নির্দিষ্ট একটি গোষ্ঠীর সফলতা বলে চিহ্নিত করলে তা হবে ইতিহাস বিকৃতির দিকে হাঁটা। আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারেক রহমান। ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার ও নির্বাচন সংক্রান্ত রোডম্যাপ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাতে টাঙ্গাইলে কথা জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কি কি বিষয় সংস্কার হবে তা উল্লেখ এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে তা স্পষ্ট করে দিতে হবে। সংস্কার কার্যক্রম সফল হলে এরপর নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। কক্সবাজারে ডাকাতের হামলায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার এর পরিবারের সঙ্গে টাঙ্গাইলে দেখা করার পর এসব কথা বলেন তিনি। তানজিম সারওয়ার নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, যে ডাকাত দল এই ঘটনা ঘটিয়েছে তারা 1 মাস আগে কারাগার থেকে জামিনে বের হয়েছে। আমরা 2টি রোডম্যাপ চাইছি। একটা সংস্কারের জন্য সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে যে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার হবে। এই সংস্কারের রোডম্যাপটা যদি সাকসেসফুল হয় তাহলে পরবর্তীটা দেরি না করেই দিতে হবে নির্বাচনের রোডম্যাপ। কিন্তু প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টাও ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকার চালালেও উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজনৈতিক দলগুলোর কথা না শুনলে তাদের সরাতে সময় লাগবে না, প্রয়োজনে 1 মাস পর থেকে আন্দোলন শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, ডক্টর ইউনূসের পাশে উপযুক্ত ব্যক্তিরা না থাকায় দেশে নৈরাজ্য চলছে। সরকারকে শক্ত হাতে তা দমনের আহ্বান জানান তিনি। এছাড়া দেশের পাহাড়ি এলাকা ভারত অস্থিতিশীল করছে বলেও অভিযোগ করেন নূর। সেনাবাহিনীকে সেখানে আরও মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। এদিকে দুর্গাপূজায় ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে এসব প্রতিহত করবে। সরকার পতন করাই দিয়েছে আমরা, এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। কথা পরিষ্কার। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে 1581 জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তালিকা তৈরির কাজে সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি,
রেড জুলাই সহ কয়েকটি সংস্থা। এছাড়া ব্যক্তি পর্যায়েও অনেকেই তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। প্রাথমিক তালিকা যাচাইয়ের জন্য জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে। এই কমিটি চূড়ান্ত তালিকা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। আমরা যখন এই লিস্টটা আপনাদের কাছে দিব, কেউ যদি কোনো নিহত ব্যক্তি যদি পরিবার যদি মনে করে যে এখানে তাদের নামটা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে বা তারেক ওদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নামটা আসলে অ্যাড করে দিব। ডিসি, এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন, আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে ইউএইচএফপি, ইউএনও সবাই আছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে। এই 708 জনের তালিকাটি আবার বড় হবে। বিনা অপরাধে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের ভয় পাওয়ার কারণ নেই। পুলিশ নিরপরাধ কাউকে হয়রানি করবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম পুলিশ কমিশনার কার্যালয়ে এক মত বিনিময় সভা শেষে তিনি আরও জানান, বাদীরা না বুঝে অনেককেই আসামি করে মামলা করে, এতে মামলার ভিত্তি নষ্ট হয়। সারা দেশের পুলিশকে এসব মামলার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তৎপরতা পুলিশের নজরদারিতে আছে। স্বল্প সময়ের মধ্যে পুলিশ সাধারণ মানুষের আস্থা ফিরে পাবে। এই সময়ে এসে আবার নতুন করে মনে পড়ছে, মামলা হলেই কেউ আসামি হিসাবে গ্রেপ্তারের আওতায় আসবে, এটা কিন্তু আইন বলে না। আপনারা এটুকু নিশ্চিত থাকতে পারেন, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, নিরীহ লোকজন আছেন, প্রতিটি মামলায় আমরা বিশ্লেষণ করে আমরা একটা পৃথক পর্যন্ত কমিটি করেছি। 2 সপ্তাহের মাথায় বাতিল হলো পাঠ্যপুস্তক সংশোধন কমিটি। শনিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক অফিস আদেশে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনে গঠিত সমন্বয় কমিটি বাতিল করেছে। পাঠ্যবই সংশোধন এবং পরিমার্জনের জন্য গেল 15 সেপ্টেম্বর 10 সদস্যের এই সমন্বয় কমিটি গঠন করেছিল সরকার, যার আহ্বায়ক করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খ.ম. কবিরুল ইসলাম। তবে এই কমিটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। সেখানে কমপক্ষে 2 জন ইসলামিক স্কলারকে অন্তর্ভুক্ত করার দাবি তোলে জামায়াত সহ কয়েকটি দল। এছাড়া 22 সেপ্টেম্বর জাতীয় শিক্ষক ফোরামের বৈঠকেও সমন্বয় কমিটি নিয়ে আলোচনা হয়। শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ছেন পুলিশ কর্মকর্তারা। 5 আগস্টের পর হত্যা মামলা অভিযুক্তরা আছেন এই তালিকায়। সবশেষ 18 সেপ্টেম্বর সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান রেজাউল আলম। এর সমালোচনা করে বিশ্লেষকেরা বলছেন, বিশেষ শাখা এসবি সহ গোয়েন্দা সংস্থা অপেশাদার আচরণই এর কারণ। লালমনিরহাট সীমান্ত দিয়ে বেশ কজন পুলিশ কর্মকর্তার দেশত্যাগের তথ্য মিলেছে গোয়েন্দা প্রতিবেদনে। এর মধ্যে আছেন পুলিশ সদর দপ্তরের প্রলয় কুমার জোয়ারদার ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ অন্তত 4 জন। এবার সামনে এসেছে শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশত্যাগের ঘটনা। 18 সেপ্টেম্বর রাত 10:30টায় মালয়েশিয়াগামী MH103 ফ্লাইটে সিডনির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ট্যুরিস্ট পুলিশের সাবেক প্রধান রেজাউল আলম। 4 আগস্ট রাজধানীর পল্টনে হোটেল লিভিংয়ের সামনে হামলা হত্যায় হয় মামলা। এর 37 নম্বর আসামি রেজাউল আলম। বিগত সরকারের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সহ কাজ করেছেন নানা পদে, ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার। তবে রেজাউলের পলায়নের 2 দিন পর চেষ্টা করেও দেশ ছাড়তে পারেননি ডিএমপির আরেক সাবেক কমিশনার। এ অবস্থায় পুলিশ সদর দপ্তর বলছে, পলাতক কর্মকর্তাদের খোঁজে বিশেষ উদ্যোগ আসছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অবস্থান নির্ণয়ের জন্য কিন্তু আমরা চেষ্টা করছি, এবং যে সকল পুলিশ সদস্য এখনও অনুপস্থিত, অর্থাৎ আমরা একটা তালিকা কিন্তু আপনাদেরকে দিয়েছি, আমাদের পরিসংখ্যানটা কিন্তু আমরা জানিয়েছি, 187 জন পুলিশ সদস্য অনুপস্থিত রয়েছেন। যারা অনুপস্থিত রয়েছেন বিভিন্ন কারণে, তাদের বিরুদ্ধে কিন্তু ইতোমধ্যে বিধি অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এদিকে অপরাধ বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা পুলিশের ক্ষমতার অতিব্যবহারের ফল, পেশাদারিত্ব না থাকাই এর বড় কারণ। যখন বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির বেশ কিছু পুলিশ অফিসারদের নাম কিন্তু সম্মুখে মুখে ছিল, যেমন কোহিনুর মিয়ার নাম আমরা তখন শুনেছিলাম। যেসব পুলিশ অফিসার আওয়ামী লীগকে পারপাসগুলো সার্ভ করেছে, এবারের যেই বাস্তবতায় আমরা যদি দেখি যে জনগণের বা সাধারণ জনগণের মূল লক্ষ্যবস্তু কিন্তু ছিল পুলিশ।
পুলিশের অভিযুক্ত এসব কর্মকর্তারা জানেন গোয়েন্দাদের কাজের ধরন, সে কারণেই তাদের নজরদারিতে আনা বা শনাক্তে বেগ পেতে হচ্ছে বলেও জানান বিশ্লেষকরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে দুপুর নাগাদ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিচু এলাকা অল্প সময়ের জন্য তলিয়ে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে মঙ্গলবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানিয়েছে তারা। দেশের উত্তরাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টির কারণে বাড়ছে তিস্তা সহ ৩ নদীর পানি। অবশ্য পানি বাড়লেও শনিবার বেলা ৩টায় তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে ছিল। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে রোববার দুপুরের দিকে বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি। তাই উত্তরাঞ্চলের ৫ জেলার নিম্নাঞ্চল সাময়িক সময়ের জন্য প্লাবিত হতে পারে। তিস্তা নদী সংলগ্ন যে জেলাগুলো রয়েছে, যেমন হচ্ছে আমার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এগুলোর যে তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চল চরাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে আর কি। ২৪ ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে, এরপরে হচ্ছে আবার পরবর্তী 2 দিনে পানি নেমে যাবে আর কি। আবহাওয়া অফিস বলছে এবার আগস্ট সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে ৬৪% বৃষ্টি বেশি হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহেও সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে বন্যার শঙ্কা নেই। ৩০ তারিখের পর থেকে আবার একটি নতুন করে বৃষ্টিপাতের স্পেল শুরু হতে পারে। সেক্ষেত্রে সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী, অথবা বিভিন্ন অঞ্চলে আবার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। লা নিনোর প্রভাবেই বৃষ্টিপাতের এমন তারতম্য বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার সংখ্যা নিয়ে আরও জানাতে নীলফামারী থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, নিচু এলাকা তলিয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, নদীর পানি বাড়ছে কিনা আর কি ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন? গত কয়েকদিনে টানা বৃষ্টিপাত এবং ভারত থেকে নেমে আসা উজানের ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে গতকাল রাত 11টার পরেই। গতকাল রাত 11টার পর থেকে আজ সকাল 6টা পর্যন্ত সর্বশেষ পানি প্রবাহের যে উচ্চতা সেটি 51.17 সেন্টিমিটার, অর্থাৎ বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এবং এর আগে কিন্তু গতকাল সকাল থেকে কিন্তু 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং বিকালে কিন্তু 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সাথে রাত 11টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করার পর গতকাল রাত 12টায় কিন্তু রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু তিস্তা নদীর পানি প্রবাহিত হচ্ছিল। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটি জেনেছি, পানি উন্নয়ন বোর্ড গত 24 ঘন্টা পূর্বেই কিন্তু স্থানীয়দের যারা নিম্নাঞ্চলে বসবাস করে তাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। তবে নীলফামারী, লালমনিরহাট, রংপুরের বেশ কিছু জায়গায় নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং সেখানকার ঘরবাড়িতে কিন্তু পানি উঠেছে, পাশাপাশি রাস্তাঘাটে পানি ওঠার যোগাযোগ কিন্তু অনেকটা বিচ্ছিন্ন। স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যেটি জানা যাচ্ছে যে নীলফামারীর ডিমলা উপজেলার বেশ কিছু এলাকার ফসলের ক্ষতি হয়েছে, বিশেষ করে বোরো ধান, আগাম শীতকালীন সবজি এবং বীজতলার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি লালমনিরহাটের আদিতবাড়ি, হাতিবান্ধা, কালীগঞ্জ, লালমনিরহাট সদস্য বেশ কিছু উপজেলার তিস্তার নিম্নাঞ্চলে যে সমস্ত ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু বসতবাড়িতে পানি উঠেছে এবং বেশ কিছু জায়গায় রংপুরের কাউনিয়া উপজেলায় কিন্তু বেশ কিছু জায়গায় পানি উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এই স্বাভাবিক ক্ষয়ক্ষতি যেন না হয় সেজন্য সজাগ রয়েছেন এবং তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু গত 72 ঘন্টা থেকে 44টি জলকাপাট খুলে রেখে বন্যা নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের কর্মকর্তা উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ রাশিদিন জানিয়েছেন যে গত 6 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু পানি স্থিতি অবস্থা রয়েছে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার মাত্র 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানির পরিমাণ কিন্তু আরো কমতে পারে। এই ছিল আমার কাছে ডালিয়া ব্যারেজ থেকে সর্বশেষ। স্বল্প সময়ের জন্য বন্যার আশঙ্কা নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন নীলফামারী থেকে আমাদের সহকর্মী। রাজধানীতে আর কোনো পুকুর, খাল দখল করে প্রকল্প বা সিটি নির্মাণ করা যাবে না। জলাধার ও পার্ক সংরক্ষণ করে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার আশ্বাস দিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুরে আগারগাঁওয়ে বন ভবনে মতবিনিময় সভায় এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা। 100 বছর আগেও রাজধানীর শালবন ও বুড়িগঙ্গার পাড়ে ডোরাকাটা বাঘের গর্জন শোনা যেত, ছিল ময়ূরের আনাগোনা। 2016 পর্যন্ত ঢাকায় 133 প্রজাতির পাখি ছিল। তবে এখন চন্দনা ও হীরামন টিয়া সহ টিকে আছে মাত্র 78 প্রজাতির পাখি।
ঢাকায় শত বছরের প্রতিবেশ, ভূমি ব্যবহার ও জীববৈচিত্র্যের পরিবর্তন নিয়ে মতবিনিময় সভায় আলোচকরা বলেন, নগরায়ন ও কালের বিবর্তনে ধ্বংস হয়েছে প্রাণ প্রকৃতি। 95% বিল্ডিং ঢাকা শহরের ব্যত্যয়ের মধ্যে আছে। সবাই মিলে যদি এই ব্যত্যয়টা আমরা শুধু ঢাকা শহরে আমরা কার্যকর করতে পারি, প্রায় পদ্মা ব্রিজের সমান টাকা আমরা তুলতে পারবো। নগর ব্যবস্থাপনায় প্রাণী ও উদ্ভিদ গবেষকদের যুক্ত করা হয় না, তাই পরিবেশ বান্ধব শহর গড়ে উঠছে না বলে মন্তব্য করেন গবেষকেরা। ইকোসিস্টেমের ডাইভার্সিটি যদি না থাকে তাহলে কিন্তু অ্যানিমেলের ডাইভার্সিটি থাকবে না, কারণ এক একটা স্পেসিস এক এক ধরনের হ্যাবিটেট পছন্দ করে, ইকোলজি পছন্দ করে। এই জিনিসগুলো বুঝতে হবে ক্লিয়ারলি। সুতরাং আমি মনে করব এই টিমটা যখন গঠন হবে তখন অবশ্যই বায়োডাইভার্সিটি স্পেশালিস্ট, বিশেষ করে বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, যারা ওই ফিল্ডগুলোতে কাজ করে দীর্ঘদিন, তাদের থাকা বাঞ্ছনীয়। পরিবেশ উপদেষ্টা বলেন, জলাধার দখল করে সবচেয়ে বেশি নগরায়ন হয়েছে রাজধানীতে। প্রকৃতি ধ্বংস করে উন্নয়নের কুফল ভোগ করছে নগরবাসী। আশুলিয়ার যে জলপ্রবাহটা এখনো আছে, এইটাকে আমরা রক্ষা করে আমরা এই ব্লু নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারবো এবং আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো। সভায় 5 বছর মেয়াদে রাজধানীর 23 এলাকায় 31 কোটি 40 লাখ ডলারের প্রকল্প উপস্থাপন করে CEGIS। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন সেচ খাল সংস্কার না করায় গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না চুয়াডাঙ্গার কৃষকরা। মাঝে মধ্যে খালের পাড় ভেঙে যাওয়া, পাম্প বিকল হওয়ায় ভরা মৌসুমেও খালে পর্যাপ্ত পানি থাকে না। এতে সঠিক সময়ে চাষাবাদ করতে না পারায় উৎপাদন কমার শঙ্কা রয়েছে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা জেলার কৃষকদের সেচ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্প চালু করা হয়। বছরের 10 মাস 3টি পাম্প চালু থাকত 24 ঘন্টা। বর্তমানে মাঝে মধ্যেই পাম্প বিকল এবং পার ভেঙে যাওয়ার ঘটনায় বিঘ্নিত হচ্ছে সেচ কাজ। চলতি মাসের শুরুর দিকে আলমডাঙ্গার কেদারনগরে খালের পার ভাঙায় ব্যাহত হচ্ছে পানি সরবরাহ। সারা বছরই চাষাবাদ করার জন্য 12 মাসই সেচ সুবিধা প্রয়োজন বলছেন কৃষকরা। পানি আসে মাঝে মাঝে, তারপর ক্যানাল ভেঙে যাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি আর দিচ্ছে না। দেখা ঝোড়, জঙ্গল, আবর্জনা, বিভিন্ন কারণবশত দেখা যাচ্ছে এক জায়গায় পানি আছে বুক পর্যন্ত, এক জায়গায় আপনার আছে জায়গা হাঁটু পর্যন্ত। এইগুলো খনন না করে পরিপূর্ণ লেভেল না করলে এটা চাষির ব্যাপক সমস্যা। পাট নিয়ে ওই দূর দূরান্ত ভাটুই চলে যেতে হচ্ছে। এই এলাকায় পানি থাকলে আমরা পাট দিয়ে জাগ দিতে পারতাম, সুবিধা হতো। কৃষকদের সেচ সুবিধা বাড়ানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সব ধরনের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানায় কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা জেলায় জিকে প্রধান বর্ধিতকালের কিছুটা অংশ ব্রিজ হয়েছে। আমরা ব্রিজ হওয়া অংশটি মেরামত করছি। মেরামত কাজ খুব দ্রুতই শেষ হয়ে যাবে, তখন আমাদের সেচ কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে আসবে। তাছাড়া যে সকল অংশে আমাদের জঙ্গল রয়েছে এবং কিছু কিছু জায়গায় রিএক্সকেভেশনের প্রয়োজন, এগুলো মাথায় রেখে আমরা একটি প্রকল্প প্রণয়ন করেছি। কৃষি উৎপাদন বাড়াতে 1962-63 সালে চালু হয় দেশের বৃহত্তম গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে মাগুরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মাগুরায় কৃষকেরা জিকে প্রকল্পের পুরোপুরি সুবিধা কি পাচ্ছেন? সেচ ক্ষেত্রে কি তাদের কোনো সমস্যা পোহাতে হচ্ছে? আমি আপনাকে জানিয়ে রাখি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, যা জিকে প্রকল্প নামে পরিচিত। এই অংশটি মূলত মাগুরা শ্রীপুরের একটি অংশে অবস্থিত। এখানে মূলত এটি করা হয়েছিল বোরো মৌসুমে চাষাবাদের জন্য, কিন্তু এখানে একটি সমস্যা থেকে গেছে যে এই খালের যে পানি সরবরাহ করার কথা ছিল তা কিন্তু তারা কোনো এই মৌসুমে বোরো মৌসুমে তারা পান না। যার কারণ হিসেবে তারা বলছেন যে এখানে যে পাম্প ব্যবস্থা ছিল সেই পাম্পটি কিন্তু বিকল হয়ে যাওয়ার কারণে তারা এই বোরো মৌসুম থেকে তারা এই চাষাবাদ করতে পারেন না। আমাকে কৃষকরা বলেছেন যে তারা বছরে প্রায় 3 বছর নাগাদ এই খালে পানি সরবরাহ বন্ধ রয়েছে, যার কারণে তারা কৃষি আবাদ থেকে তারা সঠিক ফসল পাচ্ছে না। যার কারণ হিসেবে তারা আমাকে বলেছেন যে এই প্রকল্পের যে পানি সরবরাহ করার কথা ছিল সেই পানি না থাকার কারণে কিন্তু এই প্রকল্পের যে চাষাবাদ, এখানে যে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এই চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
কারণ হিসেবে তারা আমাকে বলছেন যে এই প্রকল্পের যে পানি সরবরাহ থাকার কথা ছিল, তারা যে চাষাবাদ করতে চেয়েছিলেন, যার কারণ হিসেবে তারা কিন্তু এখন সেই চাষাবাদটা করতে পারছেন না। আমি এই বিষয়ে মাগুরা যে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে এই প্রকল্পের যে তিনটি পাম্প ছিল, সেই পাম্প তিনটি প্রায় বছর দুয়েক আগে দুটি পাম্প বিকল হয়ে যায়। একটি পাম্প সচল থাকলেও সেই পাম্পটি গত মৌসুমের 19 ফেব্রুয়ারি কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণে পুরোপুরি শেষ প্রকল্পটি একেবারে মুক্তব্যে পড়ে। এই মুক্তব্যে পড়ার কারণেই কিন্তু এই শেষ প্রকল্পের আশেপাশে প্রায় মাগুরার যে শ্রীপুরের এখানে প্রায় 50,000 কৃষক ছিলেন, তারা কিন্তু ধান উৎপাদন থেকে ব্যাহত হয়েছেন। এর কারণ হিসেবে তারা বলছেন যে যখন তাদের পানি সরবরাহ থাকার কথা ছিল তারা সঠিক সময়ে পানি পাননি, যার কারণে তারা কিন্তু বোরো মৌসুমের উৎপাদন থেকে তারা চাষাবাদ করতে পারেননি সঠিকভাবে। তবে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রকল্পটি 1951 সালে কিন্তু জরিপ শুরু হয় এবং জরিপ শুরু হওয়ার পরে 1954 সালে এই প্রকল্পটি চূড়ান্তভাবে বাস্তবায়ন হয়। বাস্তবায়ন হওয়ার পর থেকে 1962 থেকে 63 সালে কিন্তু এই প্রকল্পটি ফুলদমে চালু হয়ে যায়। 3টি পাম্পের মাধ্যমে কিন্তু এই খালগুলোতে পানি সরবরাহ করা হয়ে থাকতো। দিনে প্রায় 24 ঘন্টায় দিনরাত 24 ঘন্টায় কিন্তু এই প্রকল্পটি পানি প্রবাহ থাকতো, যার কারণে এখানে কিন্তু এর আশেপাশে যারা কৃষক ছিলেন তারা কিন্তু চাষাবাদ করতে এর সুফল ভোগ করতেন। এখন কিন্তু এই পাম্প পুরোপুরি 3টা বন্ধ থাকার কারণে এই অঞ্চলের যে কৃষক রয়েছেন তারা কিন্তু পুরোপুরি এই বোরো আবাদ থেকে আমরা আশা করছি এই প্রকল্প অতি দ্রুতই সাফল্যের সঙ্গে সচল করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চলছে প্রতিমা তৈরির কাজ, সাজানো হচ্ছে মণ্ডপ। তবে এবার কিছুটা দেরি করে পূজার প্রস্তুতি শুরুর পাশাপাশি কোথাও কোথাও আয়োজন সীমিত করা হয়েছে। প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠকে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পেয়েছেন পূজার আয়োজকরা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গা, তার 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ অন্য দেবদেবীর প্রতিমা গড়তে ব্যস্ততার এই চিত্র শহর থেকে গ্রামে। তবে এবারের আয়োজন সীমিত হওয়ায় টান পড়েছে প্রতিমা শিল্পীদের আয়ে। প্রতি বছর যে বাজেট থাকে সেই তুলনায় আপনার 12% কমে গেছে। 10টা করেছিলাম, এবার একটু কম করতে হচ্ছে 6টা, এবার সম্ভবত 6টা করব। টাকার কথাবার্তা বলে কোনো মন্দিরের কাজ নিতে পারতেছি না, পেটে ব্যথা মতো কাজ চলছে আমাদের। 2023 সালে গোপালগঞ্জের 5 উপজেলায় 1250 দুর্গাপূজা হলেও এবার সেই সংখ্যা কত তা নিশ্চিত নয়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব পাহারার ব্যবস্থা করছেন পূজা আয়োজকরা। এই বিরাট ধর্মীয় উৎসবে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবেন এবং প্রত্যেকটা মন্দিরের নিরাপত্তায় তারা সচেষ্ট থাকবেন। এবং আমরাও স্থানীয়ভাবে প্রত্যেকটা মন্দির কমিটিকে অনুরোধ করেছি যে তারা যেন নিজস্ব পাহারার ব্যবস্থা রাখেন। এবার বরিশালে 602টি মণ্ডপে হবে পূজা। তবে বর্তমান পরিস্থিতিতে খরচ কমানোর কথা জানিয়েছেন আয়োজকরা। বাজেটের প্রেক্ষাপটটা খুবই নগণ্য এবার, যেহেতু আমরা অনেক ডোনেশন বা ব্যবসা বাণিজ্য খারাপ থাকার কারণে আমরা ডোনেশনটা কম পাবো। তারপরও আমরা চেষ্টা করব পূজাটা যেন আরো ভালো করার জন্য। লক্ষ্মীপুর, রাজশাহী সহ বিভিন্ন জেলায় এরই মধ্যে প্রশাসনের সাথে একাধিক সভা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মিলেছে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। সতর্ক থাকতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের মিসগেম থাকতে পারে। কোনো কোনো জায়গায় আমরা টুকটাক পাচ্ছি যে কমিটি নিয়েও ছোটোখাটো আছে, বিরোধ আছে, তো সেগুলো আমরা দুই পক্ষের সাথে বসে আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের রপ্তানি শুরু হলেও বরিশালে দেখা দিয়েছে ইলিশের সংকট। এতে বিপাকে পড়েছেন রপ্তানিকারকেরা। প্রতিদিন গড়ে 14 টন ইলিশ রপ্তানির কথা থাকলেও 4 দিনে মাত্র 11 টন ইলিশ গেছে ভারতে। এই অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়েই দেখা দিয়েছে সংশয়। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বরিশালের 5টি প্রতিষ্ঠান। 25 সেপ্টেম্বর থেকে 19 দিনে এখান থেকে 250 টন মাছ রপ্তানির কথা রয়েছে। তবে ইলিশ সংকটে নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি সম্পন্ন করা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এরই মধ্যে নগরীর পোর্ট রোড, বেলতলা ও চন্দ্রমোহন মোকামে সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ইলিশের দাম। লোকাল মার্কেটে যে দাম হেতু তো আপনার যে সরকার রেট পেন যেহেতু মনে হয় যে
মনারেল সিএল টাকা আনতে পারবে। এটা যদি আমরা মাছ কম আপনার একটা লোকালে যে মাছ আছে তো একটা যারা কিনতে আছে খাওয়াতালারাই নিতে আছে ওই দাম দিয়ে। রপ্তানিকারকেরা বলছেন স্থানীয় বাজারের চেয়ে কম দামে ইলিশ রপ্তানি হচ্ছে ভারতে। প্রতি কেজি $10 বা প্রায় 1200 টাকা দরে ভারতে ইলিশ রপ্তানি হলেও আকার ভেদে 500 থেকে 700 টাকা বেশি দামে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে লাইসেন্স টিকিয়ে রাখতে রপ্তানি করার কথা জানিয়েছেন তারা। এখন মাছের সংখ্যা কম, এখন তো এটা তো আল্লাহ প্রদত্ত জিনিস, নদীতে আসলে মাছ দিতে পারবো। এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে না যে ডিমান্ড 50 টনের ফুলফিল হবে। একটা ডলারের মাধ্যমে আমাদের পেমেন্টটা আসে, এটা তো আমাদের করতেই হবে ওইভাবে। তো আর ব্যবসায়িক জিনিসটা টিকিয়ে রাখতে হলে দেখা যাচ্ছে আমাদের এটা করতে হবে, লাইসেন্সটা টিকিয়ে রাখতে হলে এটা আমাদের করতে হবে। আর ওভারঅল আমাদের বেশি দাম কম দাম মিলে আমাদের এটা অ্যাভারেজ চলে আসে। মৎস্য বিভাগ বলছে ইলিশ সংকটের কারণে 3 বছর ধরে বরিশাল থেকে রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এবারও রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় আছে। যে আমাদের যে চাহিদা, সেই চাহিদা পুরা করে রপ্তানি যে পরিমাণ সেটাকে গত 3 বছর যাবৎ কিন্তু ফিল আপ হচ্ছে না। আমরা মানে যে পরিমাণ এলসি সুযোগ দেওয়া হয় সেটা ফিল আপ করতে পারে না। তো এই বছরও আমাদের মাছের যে ফ্লো ফিল আপ হওয়ার সম্ভাবনা কম। গত বছর বরিশাল থেকে 40,000 মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে। এবার তার চেয়ে 10,000 মেট্রিক টন বেশি আহরণের আশা মৎস্য বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, বরিশালে ইলিশের আকালের খবর পাওয়া যাচ্ছে, চাঁদপুরের কি অবস্থা দেখতে পাচ্ছেন? জেলেরা কি প্রত্যাশা অনুযায়ী মাছ পাচ্ছেন? চাঁদপুরের প্রত্যাশা অনুযায়ী জেলেরা মাছ পাচ্ছেন না, তারা এই অভিযোগটি আছে। তবে মৎস্য বিভাগের পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রতি বছরেই 500 টন বা 1000 টন মাছের বৃদ্ধি পাচ্ছে। এই হিসাবটি মানতে রাজি না জেলেরা। আমরা এখানে যে মাছের দাম নিয়ে দেখি বলা হয়েছিল, মাছের যে রপ্তানি করা হচ্ছে যে কম দামের বিষয়টি এবং দেশের বাজারে মাছের দাম যে চড়া, সেই বিষয়টি যদি আমরা এখানে চাঁদপুর ঘাটের ব্যবসায়ীদের আমরা বলে থাকি, এখানে একটি ইলিশ কিন্তু এই ঘাটে কাটতে একটি ইলিশ 4 বিক্রির পরে কিন্তু ক্রেতার হাতে পৌঁছাচ্ছে। সাগর বা নদী থেকে মাছ ধরার পর মাছটা যে ক্রেতার কাছে পৌঁছাচ্ছে তার আগে কিন্তু 4 থেকে 5 বার বিক্রি হচ্ছে একটা ইলিশ। আর এই কারণে প্রতি ধাপে ধাপে যদি 2000 টাকা করে লাভ করে মন প্রতি, অথবা প্রতি কেজিতে যদি 50 টাকা করে লাভ করে, তাহলে কিন্তু মাছের দামটা কিন্তু 1800-1900 টাকা দেশের যে রেটে রপ্তানি করা হচ্ছে তার চেয়ে কিন্তু এই 4 গুণ বেশি দামটা, যে 400-500 টাকা যে গ্যাপটি আমরা দেখতে পাচ্ছি দেশের বাজারের সাথে, সেটি কিন্তু এই 4-5 হাত বোতলের কারণে হয়ে আসছে। সরাসরি জেলেরা কিন্তু দাদন ব্যবসায়ী থেকে যে খুচরা এবং পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করছে, তারপর ক্রেতার কাছে যাচ্ছে। এভাবে মাছের দাম কিন্তু যাচ্ছে। আর চাঁদপুর মাছঘাটে কিন্তু এই গত কয়েক বছরের তুলনায় কিন্তু এবার মাছের অনেক কম আমদানি হয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। আগে এই ঘাটে কিন্তু 500 থেকে 600 মন, 1000 থেকে 2000 মন পর্যন্ত মেট্রিক টন মন পর্যন্ত ইলিশ এখানে আমদানি ক্রয় বিক্রয় হয়েছে। কিন্তু এবার কিন্তু মাছের যে বড় মৌসুম হয়, মাছের এখানে কিন্তু প্রতিদিন 100 থেকে 150 মনের বেশি ইলিশ আসছে না বলে তারা দাম বলছেন। আগে যে এখানে ট্রলার যোগে যে ইলিশ আসতো সেটি এখন ক্রমে কিন্তু কমেছে, এবং এখানে এখন ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে মাছ আসছে। এই মাছের আসা সরবরাহটা কিন্তু এখানে ট্রাকে পর্যায়ক্রমে কমছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আর ক্রেতারা দাম যে দেশের বা রপ্তানির তুলনায় দেশের বাজারে যেন দাম কম হয় সেটি তারা প্রত্যাশা করছে। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। জাহাজ ভাঙার শিল্পকে নিরাপদ করার লক্ষ্যে গ্রিন ইয়ার্ড প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও আর্থিক সংকটে তা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে একদিকে যেমন ঝুঁকিপূর্ণ এ খাতের নিরাপদ কর্মপরিবেশ এবং আধুনিকায়ন অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে বিদেশ থেকে পুরনো জাহাজ আমদানির ক্ষেত্রেও বিভিন্ন বিধি নিষেধের শঙ্কা রয়েছে। কর্মপরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ খাত হিসেবে পরিচিত জাহাজ ভাঙা শিল্প। বিশ্বব্যাপী এই খাতকে নিরাপদ করার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে 2009 সালের হংকং কনভেনশনের আওতায় ইয়ার্ডগুলোকে 2025 সালের জুনের মধ্যে গ্রিন শিপইয়ার্ডে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়। তবে দেশে এখন পর্যন্ত গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরিত হয়েছে মাত্র 5টি। আরও অন্তত 15টি ইয়ার্ডকে গ্রিন ইয়ার্ড হিসেবে বাস্তবায়নের কাজ চলছে। শর্ত অনুযায়ী ইয়ার্ডকে নিরাপদ করে তুলতে
প্রশিক্ষণ, অবকাঠামো, যন্ত্রপাতি সহ নানা সুবিধার পেছনে খরচ 25 থেকে 30 কোটি টাকা। বিভিন্ন ইকুইপমেন্ট কিনেছি, ওইটাতে একটা আমাদের ফিনান্সিয়াল কস্ট, তারপরে ট্রেনিং, অল টুগেদার আমাদের এখানে খরচ অলমোস্ট 30 কোটি টাকার মতো খরচ হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, করোনার পর থেকে লোকসানে ধুঁকতে থাকা এই খাতের উদ্যোক্তারা বেকায়দায় আছেন। সরকারি সহযোগিতা না পেলে গ্রিন ইয়ার্ড বাস্তবায়ন অসম্ভব বলেই মনে করছেন তারা। সরকার দেখুন ছাড়া দিচ্ছে না, আমি কি করবো? আমরা যদি সব লন্ডন পাই তাহলে সবাই মানে গ্রিন ইয়ার্ড করতে পারবে, চাষ কাটতে পারবে। যদি গ্রিন ইয়ার্ড করতে না পারে, চাষ তার আনতে পারবে না। এদিকে ভবিষ্যতে গ্রিন ইয়ার্ড ছাড়া আন্তর্জাতিক বাজার থেকে পুরনো জাহাজ সংগ্রহ করা যাবে না বলছেন সংশ্লিষ্টরা। এতে দেশের লোহার যোগানে বড় ধরনের সংকট তৈরি হবে। রোলিং মিলগুলো তো হেভিলি ডিপেন্ডেন্ট অন শিপ রিসাইক্লিং। এখন শিপ রিসাইক্লিংয়ে যখন আপনার জাহাজ আসবে না, তখন এরাকে যারা মিলগুলো আছে তারা অবশ্যই তাদের উৎপাদন কমায় দিবে এবং এটি আলটিমেটলি আপনার প্রভাব ফেলবে দেশের যে কনজামশন, ওই ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওই জায়গাটাতে। দেশে তালিকাভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড 115টি, এর মধ্যে সচল 25 থেকে 30টি ইয়ার্ড। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলেও এখনও আস্থাহীনতায় বিনিয়োগকারীরা, যার প্রভাবে প্রায় প্রতিদিনই কমছে সূচক ও লেনদেনের পরিমাণ। যদিও বাজারে সুশাসন ফেরাতে সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। টেকসই পুঁজিবাজারের জন্য যা দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই ব্যাংক খাতের পাশাপাশি পুঁজিবাজার সংস্কারেও হাত দেয়। নতুন কমিশন গঠনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বাজার কারসাজির অভিযোগে শিবলি কমিশন সহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। বিগত সরকারের পতনের পরদিন 6 আগস্ট থেকে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ব্যাপক উত্থান দেখা যায়। টানা 8 দিন সূচক বেড়ে ডিএসই এক্স দাঁড়ায় 6000 পয়েন্টের উপরে। তবে 18 আগস্ট থেকে আবারও শুরু হয় দরপতন। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে কারসাজিকারীদের ধরপাকড় ও নানামুখী সংস্কারের প্রভাব পড়েছে বাজারে। তাদের মতে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশাপাশি বড় বিনিয়োগকারীরাও এখনও বাজার পর্যবেক্ষণ করছে। ওরা পালিয়ে গেছেন বা ধরা পড়ছেন যে ম্যানেজমেন্টে কারা ছিল, দ্যাটস ওয়াই কিন্তু এটা বিনিয়োগের একটা ভীতি সৃষ্টি করে। এইগুলো যদি একটু সুশাসনের আওতায় আনা যায় কোম্পানিগুলিকে, এবং যদি আমাদের রেগুলেটর যারা আছেন তারা যদি কাজ করে, আমার মনে হয় যে এই মার্কেটটা ঠিক করা খুবই সম্ভব। আসলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফেরাতে চলমান সংস্কার কার্যক্রম ভূমিকা রাখবে বলে মনে করছেন ডিএসইর এই পরিচালক। আগে যারা কারসাজির সাথে যুক্ত ছিল তারাও অনুপস্থিত। মার্কেটে ভিতরে এখন একটা স্বচ্ছতার জায়গা তৈরি হচ্ছে, সেই কারণে এই মার্কেট একটা সংস্কার পজিশনেই আছে। সুশাসনের দরকার আছে এই মার্কেটে। যেভাবে দুর্বল কোম্পানি লিস্টেড হয়েছে, যেভাবে মানে করেন যে খারাপ শেয়ারগুলোকে প্রমোট করা হয়েছে, সেই জায়গা থেকে তো বাইরে আসতে হবে। বাজারকে গতিশীল করতে সরকারি ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত করার তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।